রেকর্ডিং অন। এই যে এইখানটায় আমাদের শেষ হয়েছে, অর্থাৎ আমাদের বিআর ইনফিনিটিভ শুরু হয়েছিল। ইনফিনিটিভের দুটো ভাগ, বিআর ইনফিনিটিভ এবং টু ইনফিনিটিভ। বিআর ইনফিনিটিভ হচ্ছে অনলি ভি1, যার আগে টু থাকবে না, আর টু ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি1। তো আমরা বিআর ইনফিনিটিভের রুলগুলো পড়ছিলাম। 5টা না 6টা হয়েছে, 5টা হয়েছে। এই 6 নম্বর রুলটা হবে, এখান থেকেই আমি লিখছি, এখান থেকেই শুরু করছি। আচ্ছা, রেকর্ডিং অন। দেখো 6 নম্বর নিয়মটা হচ্ছে লেট যদি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, লেট ওয়ার্ডটা, এটা কোনো কানেকশন নিচ্ছে না কেন? এখন নিচ্ছে। এলইটি লেট, এই ওয়ার্ডটা যদি তোমার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে, লেট ভার্ব হিসেবে লেট ব্যবহৃত হয়, হ্যাঁ হয়। লেটের তিনটা ফর্ম হচ্ছে লেট, 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 ঠিক আছে। এটা লেটের তিনটা ফর্ম, এটা হচ্ছে ভি1, ভি2, ভি3। এর হচ্ছে লেট ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এরপর বিআর ইনফিনিটিভ বসবে, মানে অনলি ভি1, টুটা বসবে না, এরপর বিআর ইনফিনিটিভ বসবে, ঠিক আছে। উদাহরণ দেখি আমরা, ধরো এরকম দিলাম যে লেট মি হেল্প ইউ, আমাকে তোমাকে সাহায্য করতে দাও। অর্থাৎ আমি তোমায় সাহায্য করবো, লেট মি হেল্প ইউ। তাহলে এই যে লেট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ভি1 দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এই যে এই ভার্বটা এসছে, এটা কিসের কাজ করছে? কোন রকম টু বসেনি, তার মানে কি এটা হচ্ছে বিআর ইনফিনিটিভ। অনেক পরীক্ষায় যে, এইটা তো ছোটখাটো প্রশ্ন, যেমন আরো দেখো, আর একটা উদাহরণ দেখো, 2 নম্বর উদাহরণ, লেট মি গো নাও, এখন আমাকে যেতে দাও, লেট মি গো, এই যে এটা টু গো করে দেবে না, তাহলেই হবে, বাস। এগুলো তো ছোট ছোট, এগুলো বুঝতে অসুবিধা হবে। পরীক্ষায় যেটা এসেছিল একটা বড় দেখে এরর কারেকশন দিয়েছিল, দ্য গেট কিপার, the gatekeeper does not let you and me, you and me, তোমাকে এবং আমাকে, গেটকিপার, যেটা এরকম বলতে চাইছে আর কি, টু সিট অ্যাট দ্য গেট, আচ্ছা গেটে বসতে যায়নি, টু সিট অ্যাট দ্য গেট। তাহলে বলো তো কোথায় ভুল আছে, কি হবে? লেট, only seat. তাহলে দেখো লেট আছে এখানে, গেটকিপার ডাজ নট লেট। দেখো এখানে নাবাচক বাক্য, আমরা জানি নাবাচক বাক্য করতে গেলে এটা হচ্ছে মেন ভার্ব, আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব। খুব ভালো কথা, এটা মেন ভার্বের কাজ করছে। এবার কাকে যেতে দেয়নি, মানে কাকে বসতে দেয়নি গেটে? তোমাকে এবং আমাকে, মানে এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ লেট তার পাশে একটা অবজেক্ট নেবে, তারপর মেন ভার্বটা নেবে। তো তারপর যে মেন ভার্বটা নেবে, এই যে এখানে যেমন আছে টু সিট, এটাকে কি হতে হবে? এটাকে হতে হবে বিআর ইনফিনিটিভ। তাই এখানে টুটাকে হটাতে হবে, শুধু সিট, অনলি ভি1 বসবে, এবং এটা কিসের কাজ করবে? বিআর ইনফিনিটিভ।
এই হচ্ছে ব্যাপার লেটার। তো আমরা 6খানা দেখলাম বিয়ার ইনফিনিটিভ ব্যবহার। 7 নম্বর ব্যবহার। এবার 7 নম্বর ব্যবহার হচ্ছে কিছু ভার্ব রয়েছে, যেমন বিড, মেক, হেল্প, হিয়ার, বিহোল্ড। পরীক্ষায় এগুলোই আসবে। তো এই ভার্বগুলোর ব্যবহার এরকম যদি হয়, ধরো এই ভার্বগুলো বাক্যে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে, সমাপিকা ক্রিয়া হিসেবে কাজ করছে, তাহলে দেখবা এটা হবে অ্যাক্টিভ, মানে ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে, অ্যাক্টিভ ভয়েসে থাকবে, এবং পাশে বিআর ইনফিনিটিভ নেবে। ঠিক আছে, কিন্তু দেখা গেল এই ভার্বগুলো ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে কিন্তু প্যাসিভে আছে। ঠিক আছে, বাক্যটা দেখবে প্যাসিভে আছে। তো প্যাসিভ ভয়েসে যদি থাকে তাহলে এদের পর যে ভার্বটা তোমায় দিতে হবে সেটা হচ্ছে টু প্লাস ভি অন, মানে টু ইনফিনিটিভ, যেটা টু প্লাস ভি অন। শুধু ভি অন থাকলে হবে না, শুধু ভি অন থাকলে বিআর ইনফিনিটিভ, বিআর ইনফিনিটিভ এখানে হবে না, টু প্লাস ভি অন হতে হবে। ঠিক আছে, উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে কি কি ভার্ব বললাম? বিড, মেক, হেল্প, হিয়ার এন্ড বিহোল্ড। এরা যদি ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে তাহলে আমাকে কি করতে হবে? ফাইনাইট ভার্ব হিসেবে তো দুটোই হবে, কিন্তু যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে বিআর ইনফিনিটিভ নেবে, যদি প্যাসিভ ভয়েসে থাকে টু প্লাস ভি অন নেবে। ঠিক আছে, তো চলো উদাহরণ দেখি। ধরো বললাম সে আমাকে হাসিয়েছিল। হি মেড মি লাফ। তারপরে ধরো বললাম আমি তার দ্বারা হেসেছিলাম, মানে আমি এটাকে প্যাসিভ করব। I was made laugh by him। তাহলে কোথায় ভুলটা হলো বলো তো আমাদের? কোথায় ভুলটা হলো? হি মেড মি লাফ। তাহলে এখানে যে মেক ভার্বটা দেখতে পাচ্ছ, মেক ভার্বটাকে নিয়েছি, যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে বিআর ইনফিনিটিভ নেবে, প্যাসিভে থাকলে টু প্লাস বি অন নেবে। তাই দেখো প্রথমটা অ্যাক্টিভ ভয়েস আছে, যারা ভয়েস চেঞ্জ করাবো এই ভার্ব চ্যাপ্টার শেষ হয়ে গেলে, যারা বোঝো না তাদের জন্য এটা লিখছি। কোনো একটা বাক্য প্যাসিভ ভয়েসে আছে কিভাবে আমি চিনবো? কে বলতে পারবে? কোন একটা বাক্য প্যাসিভ ভয়েসে আছে এটা আমি কিভাবে চিনবো? স্যার বাই দিয়ে। বি প্লাস ভি থ্রি। আচ্ছা, আর কেউ কিছু বলবে? একটা বিভার বা ভি থাকবে। ঠিক। দেখো কখনোই প্যাসিভ ভয়েস চেনার উপায়, কেউ যদি কখনো বলো বাই থাকবে তাহলে একদম জিরো আনসার, জিরো হবে তার উত্তরটা, মানে তার উত্তরে জিরো পাবে সে। তার কারণ হচ্ছে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। আমার পার্সটা হারিয়ে গেছে। যে পার্সটা কে নিয়েছে আমি বলছি, কে নিয়েছে কেউ আমি তো জানি না, তাহলে আমার পার্সটা হারিয়ে গেছে। দেখো প্যাসিভে রয়েছে বাক্যটা, এবার বাই নেই তো, তো বাই ছাড়াও কিন্তু প্যাসিভ হয়। তো এটা কখনো বলবে না কখনো যে প্যাসিভ মানে বাই থাকবে, এরকম ভাববে না। ভয়েস চেঞ্জ এটা ডিটেইলে আলোচনা করব। আপাতত মনে রাখবে প্যাসিভ ভয়েস চেনার উপায় হচ্ছে, সব থেকে ইজি উপায় হচ্ছে একটা বি ভার্ব থাকবে। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, আর একটা ভি থ্রি থাকবে। ভি থ্রিটা কার না? মেন ভার্ব, যেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি আর কি। ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয়। তো দেখো প্রথম বাক্যটা অ্যাক্টিভে আছে, কারণ এখানে দেখো বি ভার্ব নেই। ভি থ্রি থাকলে শুধু হবে না, বি ভার্ব থাকতে হবে। শুধু ভি থ্রি মানে বি ভার্ব থাকলে হবে না, ভি থ্রি থাকতে হবে, এরকম ব্যাপার, মানে দুটোই শর্ত পূরণ করতে হবে। তার মানে বাক্যটা অ্যাক্টিভে আছে। আর অ্যাক্টিভে যখন থাকবে তখন যে পাঁচটা ভার্বের নাম করলাম তারা কি নেবে? তারা নেবে বিআর ইনফিনিটিভ। বিআর ইনফিনিটিভ মানে হচ্ছে অনলি ভি ওয়ান টু থাকবে না, তার মানে একের বাক্যটা ঠিক আছে। কিন্তু দু নম্বর বাক্য দেখো প্যাসিভে আছে,
কেন প্যাসিভে আছে? কারণ এই দেখো am is are was were যে বি ভার্ব আছে, দেখো বি ভার্বের পর অলওয়েজ ভি3 কিংবা ভি4 হয়, তাহলে এটা নিশ্চয়ই ভি3। ভি4 তো আইএনজি হয়, কখনো তো হতে পারে না ভি4, মেড কখনো মেকিং হলে হতো, তো বি ভার্বের পর এটা ভি3 আছে, তার মানে এটা প্যাসিভে আছে। এবার প্যাসিভে যদি থাকে মেক ভার্বটা, তাহলে আমাকে কি করতে হবে, তার পাশে যে ভার্বটা আসবে সেটার কি হবে, টু ইনফিনিটিভ হবে, মানে এখানে একটা টু লাগাতে হবে, টু লাভ দিয়ে তোমাকে টু ইনফিনিটিভ করতে হবে, আই ওয়াজ মেড টু লাভ বাই হিম। এই ভুলগুলোই পরীক্ষায় মানে করতে দেয়, আমরা জানি না বুঝি না, যে যা পারে করে দেয়। আসলে এই জিনিসগুলো ভার্বের চ্যাপ্টারতেই রয়েছে, ভার্বের চ্যাপ্টার থেকে আসে, আমরা তো ভার্ব কেমন পড়ি নিশ্চয়ই বুঝতেই পারছো। সো এই হচ্ছে ব্যাপার, কারোর কোনো অসুবিধা থাকলে বলতে পারো। যেমন আরেকটা উদাহরণ দেখায় দেয়, পরীক্ষায় এরকম দিয়ে দিবে তোমাকে, তুমি ইজিলি করতে পারবে। হি হেল্পড মি, হি হেল্প দ্য ওল্ড ম্যান করো, টু ক্রস দ্য রোড। দেখো এখানে বেশিরভাগ ছেলে মেয়ে বলবে ঠিকই তো আছে স্যার বাক্যটা, হয়তো আমিও হয়তো ভুল করতাম যখন জানতাম না, কিন্তু আজকের পর থেকে তোমরা ভুল করবে না। কোথায় ভুল আছে বলো তো? ক্রস হবে। প্রথমে দেখবো বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে। দেখো বাক্যটার মধ্যে কোনো বি ভার্ব নেই, কোনো বি ভার্ব আছে am is are was are be meaning নেই, তার মানে বাক্যটা কিসে আছে, অ্যাক্টিভে। বাস এবার তোমাকে জানতে হবে যে স্যার যে পাঁচটা ভার্ব বলে দিয়েছিল মুখস্থ রাখবো, বিড, মেক, হেল্প, হিয়ার, বিহোল্ড। তাহলে হেল্প এর মধ্যে রয়েছে, তাহলে অ্যাক্টিভ হয়েছে, হেল্প যদি মেন ভার্বের কাজ করে তাহলে তখন আমাকে যে কি করতে হবে, তার পাশে একটা অবজেক্ট আসবে, বেশ এই দেখো কাকে হেল্প করেছিল, দা ওল্ড ম্যান, এটা হচ্ছে অবজেক্ট, খুব ভালো কথা। কিন্তু তারপরে যে ভার্বটা আসবে সেটাকে হতে হবে, কি হতে হবে, এটাকে হতে হবে বিআর ইনফিনিটিভ, মানে টুটা হবে না। হি হেল্প দ্য ওল্ড ম্যান ক্রস দ্য রোড, এটাই ঠিক। দেখে মনে হবে যে দুটো ভার্ব চলে এসছে, অ্যাকচুয়াল ব্যাপারটা তা নয়, এইগুলো কিন্তু ব্যতিক্রম। এগুলো হচ্ছে বিআর ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ থেকে অত কোয়েশ্চেন আসে না, শুধু একটা বিআর ইনফিনিটিভ থেকে এই কোয়েশ্চেন বেশি দেয়। আশা করি কারো কোনো অসুবিধা নেই। এবার এটাকেই যদি তুমি প্যাসিভ করো, হ্যাঁ, যে দা ওল্ড ম্যান ওয়াজ হেল্প, এই যে অবজেক্টকে নিয়ে যাবো, যে এইদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে, এইখানে দেখছি একটা স্লাইডে থাকবে, এটাকে প্যাসিভ বানাচ্ছি। দা ওল্ড ম্যান ওয়াজ হেল্প, ওল্ড ম্যানটাকে সাহায্য করা হয়েছিল, হলো, কে সাহায্য করেছিল, বাই মি, আচ্ছা হিম হবে, এটা মি আই তো নেই, হি ছিল, তাহলে হিম হবে, বাই হিম, চলো বাই হিম, হলো। এবার এখানে আমাকে একটা কি লাগাতে হবে, টু ক্রস, শুধু ক্রস লেখা যাবে না কারণ এটা প্যাসিভে চলে এসেছে, অর্থাৎ টু ইনফিনিটিভ নেবে, টু ক্রস দা রোড। আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছো, খুব ধীরে ধীরে বলছি কিন্তু, যদিও খুব টায়ার্ড লাগছে, গরম যা, তবুও কিন্তু খুব ধীরে ধীরে এগুলোকে বোঝাতে হবে, তার কারণ হচ্ছে আমরা শেষের দিকে চলে এসেছি ভার্বের, এবং এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, ছোট ছোট কনসেপ্ট আছে, বেশি নেই কিন্তু বোঝার আছে আর কি। চলো নেক্সট স্যার তাহলে, বলো। ফার্স্ট স্লাইডটা একটু দেখাবেন স্যার? ফার্স্ট স্লাইড বলতে কোনটা করলাম গো, দাঁড়াও। ওই যেটা আপনি বললাম কোনটা এসেছিল, এই যে এটা একটু বলে দিন না, এটা গেট কিপারটা একবার ওর জন্য। এখানে বলার বলতে কিছুই নেই, লেট যখন মেন ভার্বের কাজ করবে তখন তার পাশে অবজেক্ট আসবে দেখবা, আর অবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটার বিআর ইনফিনিটিভ হবে, তো বিআর ইনফিনিটিভ করতে গেলে শুধু ভি অন চাই, টু থাকবে না, তাই টুকে কেটে দিয়েছি, এই তো ব্যাপার। লেট টু ইনফিনিটিভ নেবে না, লেট নেবে বিআর ইনফিনিটিভ, এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে। তো আমাদের এই বিআর ইনফিনিটিভ থেকে যা যা পরীক্ষায় কোয়েশ্চেন আসে বা এসেছিল বিগত বছরগুলোয় আমি আলোচনা করে দিলাম, এবং এগুলো শুধু গ্রামার বলে নয়, রাইটিং এ তোমাদের কিন্তু মানে কি বলবো, ট্রান্সলেশনের কিন্তু প্রচুর কাজে লাগবে, যে জিনিসগুলো আমরা ভুল করতাম। ঠিক আছে, তো ইনফিনিটিভ এটা হয়ে গেল, বিআর ইনফিনিটিভ হয়ে গেল। এবার আমরা পড়বো ইনফিনিটিভ উইথ টু বা টু ইনফিনিটিভ যাকে আমরা বলি। দেখো
এবার হেডিং করব, ধরো ইনফিনিটিভ উইথ টু বা টু ইনফিনিটিভ, যা বলবে বলবে। মানে আমাকে কি করতে হচ্ছে, আমার এটা হচ্ছে স্ট্রাকচার 2 প্লাস v1, এটা হচ্ছে টু ইনফিনিটিভ। বেশ, এবার দেখো টু ইনফিনিটিভ একটা বাক্যে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে আমি প্রথম পয়েন্ট লিখবো যে অ্যাজ এ সাবজেক্ট অফ আ সেন্টেন্স, কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে টু ইনফিনিটিভ। উদাহরণ দিই, যেমন টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা হচ্ছে একটা ভালো অনুশীলন। তো এটা কি টু প্লাস v1 দিয়ে বাক্য শুরু হয়েছে, টু প্লাস v1 হচ্ছে কি এই বাক্যের সাবজেক্ট, আর এর নাম কি, এর নাম হচ্ছে ইনফিনিটিভ উইথ টু বা টু ইনফিনিটিভ। আমি লিখছি এত বড়, তো এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট টু প্লাস v1। এই পরীক্ষায় এইভাবে তো আসবে না, আমি বোঝানোর জন্য বলছি, পরীক্ষায় যখন আসবে যে কিভাবে আসবে সেগুলো বলে, ওগুলো বেসিক। এবার যদি তোমরা বলো যে স্যার এটাকে যদি আমরা জিরান দিয়ে লিখি, জিরান তো পড়ানো হয়ে গেছে, যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, কোনো অসুবিধা নেই, এটাও ঠিক, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তো এখানে সুইমিংটা হচ্ছে তোমার জিরান, কারণ ভার্বের 4 নম্বর ফর্ম নাউনের কাজ করছে, এটা হচ্ছে জিরান। দুটো বাক্যই ঠিক, এখানে কোনো প্রবলেম নেই। বেশ, এবার শোনো পরে কনসেপ্ট। 2 নম্বর পয়েন্ট বা কনসেপ্ট বলছে, কোন একটা বাক্যে ধরো প্রিপোজিশন হিসাবে ফর এসছে অথবা অফ এসছে, এরপরে কোনো একটা অবজেক্ট থাকবে, আর এইখানে তিনটে জিনিস আমি লিখব। একটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ, একটা হচ্ছে তোমার টু ইনফিনিটিভ, যেটাকে ইনফিনিটিভ উইথ টু বলছি, আর একটা হচ্ছে তোমার জিরান। এই তিনটেকে নিয়ে তোমার পরীক্ষা দেখবে রিকারেকশন দেয়। কোনো কোনো ভার্ব জিরান নেয়, কোনো কোনো ভার্ব বিয়ার ইনফিনিটিভ নেয়, কোনো কোনো ভার্ব টু ইনফিনিটিভ নেয়। তো এত প্র্যাকটিস করতে হবে, তোমার দেখেই বলে দেওয়া হয় যে এই ভার্বটা তো এটা নেবে, বাস। এটা হচ্ছে মূল এখানকার মানে অ্যাডভান্স ভার্বগুলোর বিষয়, আর কিছু নেই। তিনটে জিনিসকে নিয়ে জড়াবড়ি, আর একটা আসবে পার্টিসিপেলের ব্যাপার। তো এই তিনটেকে, এবার দেখো ব্যাপারটা কি বলছি, যে কোনো একটা বাক্যে, হ্যাঁ ধরো ফর আর অফ প্রিপোজিশন এসছে, তাদের পরে কোনো অবজেক্ট এসছে, এবং এখানে একটা তিনটে জিনিসের মধ্যে কি বসবে সেটা মনে রাখবে। বিয়ার ইনফিনিটিভও বসবে না, এটা ক্রস করে দিলাম, জিরান্ডও বসবে না, বসবে টু ইনফিনিটিভ। উদাহরণ দিই, ইট ইজ ইজি, it is easy for me to swim। ঠিক আছে, আবার ধরো it is kind of you, যে তোমাকে দিয়ে দিল হেল্পিং মি। হ্যাঁ, তো তুমি কি করে দেবে এখানটায়, কি করে দেবে, যে স্যার বলেছে যে অফ বা ফর যদি থাকে, এরপরে একটা দেখবে অবজেক্ট পাবে, এরপরে বিয়ার ইনফিনিটিভ টু ইনফিনিটিভ আর জিরান্ডের মধ্যে যদি কেউ থাকে, এই জায়গাটাকে আমি কেটে দেবো, কেটে করে দেবো টু ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভি অন করে দেবো, টু হেল্প মি। এখানে দেখো টু প্লাস ভি অন অলরেডি আছে, তো এতক্ষণে বাক্যটা ঠিক হলো। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো এখানে ফর দেখো প্রিপোজিশন ছিল, আর এখানে অফ প্রিপোজিশন ছিল। এবার পরের কনসেপ্ট যাচ্ছি। পরের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, তোমরা শুনেছো হয়তো যে সাবজেক্টের পর, আমি একটু অন্যরকম ভাবে জানো যে নোটস লিখাই,
তো একটু সুন্দর করে করে দিই ব্যাপারটা। সাবজেক্টের পর এখানে যে মেন ভার্বটা থাকবে, এই মেন ভার্বটা যদি তোমার ভার্ব অফ ম্যানার হয়, ভার্ব অফ ম্যানার, ম্যানার মানে পদ্ধতি, কিভাবে কোনো কাজ হচ্ছে, স্লোলি, লাউডলি, হ্যাঁ, এই জিনিসগুলোকে বলে। তো যে এগুলো তো ওগুলো অ্যাডভার্ব। ধরো আমি বললাম আই সিং, আচ্ছা লিখে দেবো, দাঁড়াও। এরপরে যেটা বলবো আমি, এখানে যেটা 3টে ঘর হয়ে যাবে, এইখান থেকে 3টে হাত বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে কি হবে, এখানে জিরান্ড আসবে, বললাম 3টে জিনিসের সাথেই মারামারি হবে, পরীক্ষায় এইখানে গন্ডগোলটা পাঠিয়ে দিবে। অবজেক্ট আসবে না 2+v1 আসবে। দেখো যেটা বলছিলাম, জিরান্ড আসতে পারে, অবজেক্ট আসতে পারে, কিন্তু 2+v1 এটা আসবে না। এর পরিবর্তে আসবে হাউ প্লাস একটা হাউ আসবে, +2+v1, মানে একটা হাউ লাগাতে হবে। কেন হাউ লাগাতে হবে? প্রথমেই বলে দিলাম যে এইগুলো, যে এই ভার্বগুলোর নাম কি হবে, ভার্ব অফ ম্যানার। আর ম্যানার মানে কিভাবে কোনো জিনিস হচ্ছে, আর হাউ জিনিসটাই কিভাবে কোনো জিনিস হচ্ছে এটাকে বর্ণনা করে, তাই না? এই জন্য হাউ লাগাতে হবে, কিভাবে কোনো কাজ হচ্ছে সেটা কে বলে, হাউ বলে। তাহলে ভার্ব অফ ম্যানার কোনগুলো কি করে বুঝবো, যে কটা পরীক্ষায় আসে বা এসেছিল সে কটা আমি লিস্ট বানিয়ে দিচ্ছি। দেখো ভার্ব অফ ম্যানার এখানে লিখে দিচ্ছি আমি কোনগুলো ভার্ব অফ ম্যানার। নো, ধরো আমি সাইকেল চালানো জানি, তো জানা ইংরেজি নো। তো এই কিভাবে সাইকেল, আমি কি জানি কিভাবে সাইকেল চালাতে হয়, তো এই জানা ভার্বটা হচ্ছে ম্যানারকে শো করে, কিভাবে কোনো কিছু করতে পারে আমি এটাকে বোঝাই। নো হতে পারে, এক্সপ্লেন হতে পারে। ধরো আমি বললাম অঙ্কটাকে কিভাবে করতে হবে আমি সহজে ব্যাখ্যা করতে পারি, তো এটা তো একটা ম্যানার। তো ব্যাখ্যাটা ভার্বটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে, সরি অ্যাডভার্ব বলছি, ভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ছে। তারপর লার্ন, শেখা কোনো কিছু। ডিসকভার, কোনো কিছু আবিষ্কার করা, এটা একটা পদ্ধতি, কিভাবে আবিষ্কার করলো। তারপর তোমার টিচ, কিভাবে শেখালো। আস্ক, কিভাবে জিজ্ঞেস করলো। শো, কিভাবে দেখালো। ওন্ডার, কিভাবে অবাক হলো। রিমেম্বার, কেমন ভাবে স্মরণ করলো আর কি। আর একটা হচ্ছে পরীক্ষায় যেটা আসে ফরগেট, ভুলে যাওয়া, কিভাবে ভুলে যাবো, এটসেট্রা। এগুলোকে মনে রাখলে হবে বা তুমি বুঝতেও পারবে, দেখবে। এবার চলো উদাহরণ দিয়ে আমি তো কি বললাম, সাবজেক্টের পর এখানে একটা ভার্ব থাকবে, এবং এই ভার্বটা যদি ম্যানারকে শো করে, কিভাবে কোনো কাজ হয় এরকম শো করে, তো এরকম কিছু ভার্ব তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, হলো এইগুলো। তাহলে তাদের পরে জিরান্ড আসতে পারে, তাদের পরে অবজেক্ট আসতে পারে, কিন্তু তাদের পরে যদি তোমাকে দেবে এইটা 2+v1 দিয়ে, তোমাকে কেটে কি করতে হবে, একটা হাউ লাগাতে হবে এর সাথে, বা এর আগে একটা হাউ অ্যাটাচ হতো, হাউ টু v1। চলো উদাহরণ দেখি। আই নো ড্রাইভিং। I know to drive। দেখবো আমরা এটা অনেকেই বলি, কিন্তু ভুল এগুলো, মানে এটা দ্বিতীয়টা, আই নো হাউ টু ড্রাইভ। হলো? তাহলে দেখো আমি কি বললাম, যে নো, এই দেখো ভার্বটা ম্যানারকে শো করে, তাহলে এখানে জিরান্ড হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে। তো দেখো ড্রাইভিং, এটা জিরান্ড, ভার্বের আইএনজি ফর্ম, এটা জিরান্ডের কাজ করে, তার মানে এটা ঠিক আছে। কিন্তু দেখো 2+v1 এটা আমি বলে দিয়েছি হবে না, এটা ভুল আছে। কি করতে হবে, একটা হাউ লাগাতে হবে, হাউ টু ড্রাইভ। আই নো হাউ টু ড্রাইভ। ধরো তুমি বললা, ট্রান্সলেশন করছো, আমি জানি কিভাবে কম্পিউটারটা অন করতে হয়, আই নো হাউ টু সুইচ অন দা কম্পিউটার। ঠিক আছে, হাউ টু লাগাতে হবে, কোনো নো ভার্ব দিয়ে কিছু বললে, মানে কোনো কিছু করা বোঝালে তোমাকে হাউ টু কথাটা আনতে হবে, কিন্তু দেখবো আমরা অনেকে করি না। আমি কিভাবে পড়াতে হয় আমি জানি, আই নো হাউ টু টিচ। কিভাবে শিখতে হয় আমি জানি, আই নো হাউ টু লার্ন, এরকম আর কি।
সে আমাকে শিখিয়েছিল, she taught me, to solve পরীক্ষার কোয়েশ্চেন, the question, to solve the question। বলো তো কোথায় ভুল আছে? স্যার এখানে হাউ টু হবে। তাহলে আমরা জেনে গেছি, বুঝে গেছি এটা মুখস্থ করতে হবে। দেখো এর মধ্যে টিচ আছে, টিচেরই 2 নম্বর ফর্ম হচ্ছে টট, টিচেরই 2 নম্বর ফর্ম হচ্ছে টট। তাহলে এটা এসেছে যখন, তাহলে এটা ম্যানার, এটা কাকে শো করছে? ম্যানারকে শো করছে, ভার্ব অফ ম্যানার। তাহলে এখানে কি লাগাতে হবে? টু এর আগে একটা, এখানে একটা হাউ লাগাতে হবে। আর শি টট মি হাউ টু সলভ দ্য কোয়েশ্চেন, সে আমাকে শিখিয়েছিল কিভাবে প্রশ্ন সমাধান করতে হয়। এই হচ্ছে ব্যাপার। তিনটে পয়েন্ট আমাদের হলো। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট দেখো, বলছে অ্যাকশন কমপ্লিটেড হলে, অ্যাকশন মানে কোনো কাজ একদম কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ আমরা বলতে পারি কমপ্লিটেড, কি হবে? জিরান্ড ইউজ হবে। জিরান্ড কি? ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি বা ভার্বের 4 নম্বর ফর্ম যখন কি করে? নাউনের কাজ করে। হয়ে গেছে আমাদের এগুলো। আর একটা কি হবে? কিন্তু যদি এরকম হয় অ্যাকশন পেন্ডিং থাকে, অ্যাকশনটা কমপ্লিট হয়নি, পেন্ডিং রয়েছে, তখন আমাকে ব্যবহার করতে হবে টু ইনফিনিটিভ, মানে টু প্লাস ভি1। শুধু এই জিনিসগুলোকে নিয়ে মারামারি হবে, কোথায় জিরান্ড হবে, কোথায় বিআর ইনফিনিটিভ হবে, কোথায় টু প্লাস ভি1 হবে। এই অ্যাডভান্স ভার্বের এই জায়গাটাই হচ্ছে মেন, অন্য কোনো কোয়েশ্চেন এখান থেকে পাবে না। তো দেখো উদাহরণ দিই ব্যাপারটা। হি রিপেন্টেড টু কিল দ্য গুজ, সে অনুশোচনা প্রকাশ করেছিল সোনার ডিম পাড়া হাঁসটিকে মেরে, টু কিল দ্য গুজ। এবার বলো আমাকে, অ্যাকশনটা পেন্ডিং আছে না অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে? এখানে অ্যাকশন কোনটা? স্যার অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। রিপেন্টেড মানে অনুশোচনা করা, তো অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। সে মেরে দিয়েছিল তো, টু কিল, মেরে দিয়েছে বলেই তো সে তার অনুশোচনাটা প্রকাশ করছে, তো অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। আর অ্যাকশন কমপ্লিট হলে কিসের ইউজ করব? জিরান্ড ইউজ করব। জিরান্ড মানে ভার্বের আইএনজি ফর্ম। এই টু কিলটাকে কেটে আমি এখানে কি করব? হি রিপেন্টেড কিলিং দ্য গুজ। বাস, এরকম কোয়েশ্চেন থাকবে। তাহলে এগুলো যদি তোমরা না শেখো কি করে পারবে? তাই না? স্বাভাবিক, এগুলো আমরা অতটা মাথায় নিতাম না, তো শিখিনি তো কি করে নেবো? এইগুলো এক্সামে আসে, দিয়ে আমাদের কঠিন লাগে। আরেকটা উদাহরণ দেখো, he tried to write the correct answer, he tried সে চেষ্টা করেছিল টু রাইট লিখতে the correct answer। বলো কি ঠিক আছে কি? অ্যাকশন কমপ্লিটেড না পেন্ডিং দেখো তো। স্যার কমপ্লিটেড। কি করে কমপ্লিটেড? সে চেষ্টা করেছিল, তার মানে কমপ্লিট করেছে? লিখতে আনসারটা লেখা কি কমপ্লিট হয়েছে? হয়নি তো, সে চেষ্টা করেছিল। তাহলে এখানে অ্যাকশন, এই অ্যাকশনটা কমপ্লিট হয়নি তো, কমপ্লিট হলে তো বলতো হি কমপ্লিটেড টু রাইট দ্য কারেক্ট, এরকম করেছিল তাই না? সে চেষ্টা করেছিল, তার মানে কমপ্লিট হয়নি। এখানে কি বলছে সেটা দেখতে হবে। তো অ্যাকশন পেন্ডিং, আর অ্যাকশন পেন্ডিং হলে আমাকে ইউজ করতে হবে টু প্লাস ভি1। তো আমি ইউজ করেছি দেখো টু প্লাস ভি1, তার মানে বাক্যটা কারেক্ট আছে, নো এরর, বাক্যটা কারেক্ট আছে। স্যার একটু আগে স্লাইডটা দেখাবো। এখানে কমপ্লিট হয়ে গেছে অ্যাকশন, তাই জন্য তো স্যার। হ্যাঁ, কমপ্লিট হলে জিরান, কমপ্লিট না হলে টু প্লাস ভি1। এখানে
সে চেষ্টা করেছিল কারেক্ট আনসার লেখার, আনসার কিন্তু কমপ্লিট হয়নি। তো অ্যাকশন এখানে পেন্ডিং আছে, দ্যাট ইজ ওয়াই আমাকে 2+v1 বসাতে হচ্ছে, না হলে জিরান বসাতাম, হি ট্রাইড রাইটিং দ্য কারেক্ট আনসার বলতাম, এরকম কমপ্লিট নয় বলে। এবার একটা কোয়েশ্চেন আর একটা দেখো, বুঝতে হবে। আই নিড টকিং হিম, বাকিদের প্রয়োজন নেই মনে হয় এগুলো, বলো কি উত্তর হবে? ঠিক আছে, অ্যাকশন শেষ হয়েছে। Need to talk. Need to talk him. আমার বলছে আমার প্রয়োজন রয়েছে তার সাথে কথা বলার, তাহলে কিন্তু অ্যাকশনটা কমপ্লিট হয়নি, এখনো কথা বলার শেষ হয়নি, প্রয়োজন আছে বলতে চাইলো, তাহলে এখানে তোমার কথা বলার মানে একদম শেষ হয়নি, তাহলে অ্যাকশন এখানে পেন্ডিং। শুধু বললো প্রয়োজন আছে, কথা বলা শেষ হয়েছে হয়নি, তাহলে এইখানে অ্যাকশন পেন্ডিং আছে, অ্যাকশন পেন্ডিং হলে কি হবে? 2+v1, এটা এখানে অ্যারোটা এইখানে হবে। এই অ্যাকশনটা ঠিক আছে, তো অ্যাকশন পেন্ডিং হলে কি হয়? 2+v1, 2+v1 হবে। আই নিড টু টক হিম, 5 নম্বর। 5 নম্বর পয়েন্ট দেখো, টু ইনফিনিটিভের 5 নম্বর পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে জেনারেলাইজড, প্রচুর প্র্যাকটিস করতে হবে, আমি বারবার বলেছি, আমি যা যা করাচ্ছি অন্য কিছু কায়দা করতে যে না গিয়ে জাস্ট রিভিশন, যেটুকু টাইম পাচ্ছ শুধু রিভিশন করো। জেনারেলাইজ যদি স্টেটমেন্ট হয় তাহলে তোমাকে জিরান্ড ইউজ করতে হবে, জেনারেলাইজ তো এমন বলছি। আর যদি তোমার স্পেসিফিক স্টেটমেন্ট হয়, মানে কোনো একটা নির্দিষ্ট কারোর ব্যাপারে বা কিছু বলছে, স্পেসিফিক স্টেটমেন্ট হলে ইউ শুড রাইট উইথ 2+v1, অর্থাৎ টু ইনফিনিটিভ ইউজ করতে হবে। উদাহরণ দেখো, আর জেনারেল পাস টাইম স্টপ করছে না এটা। A general pastime is watching TV, একটা সাধারণ সময় পাস করা ইয়ে হচ্ছে টিভি দেখাকে বলছে। আর একটা হচ্ছে হোয়াট আই উইল ডু আমি যা করব আফটার ডিনার ইজ টু ওয়াচ টিভি, সেটা টিভি দেখবো আর কি। দেখো তো বাক্যগুলো কি ঠিক আছে না কিছু চেঞ্জ করতে হবে? ইফ উই হ্যাভ টু চেঞ্জ এনিথিং, প্রথম বাক্যটা কি জেনারেল স্টেটমেন্ট না স্পেসিফিক, কাউকে নির্দিষ্ট করে বলছে? বলছে একটা সাধারণ সময় হচ্ছে টিভি দেখে সময় পাস করা, হ্যাঁ সময় পাস করার একটা ব্যাপার হচ্ছে টিভি দেখা, এটাকেই বলতে চাচ্ছি। তো এটা জেনারেল ব্যাপার, সবার জন্যই প্রযোজ্য, তো এটা জেনারেলাইজড স্টেটমেন্ট। তো জেনারেল স্টেটমেন্ট হলে জিরান্ড ইউজ করব, তো এখানে দেখো জিরান্ড ইউজই হয়েছে। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্বের 4 নম্বর ফর্ম। ঠিক আছে, বেশ। এবার দেখো হোয়াট আই উইল ডু আফটার ডিনার, এখানে আই মানে এখানে কি স্পেসিফিক, তাই না? একটা স্পেসিফিক ব্যাপার বলছে, আমার ব্যাপার, আমি কি করবো ডিনারের পর, সেটা হচ্ছে টিভি দেখবো। তো স্পেসিফিক হলে 2+v1 বসবে, তো দেখো 2+v1 ওয়াচ বসেছে, এই তো ব্যাপার, কিচ্ছু ঝামেলা নেই, ইজি জিনিস। 6 নম্বর স্ট্রাকচার,
6 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে অ্যাডজেক্টিভস আর বইয়ে এত ডিটেল এইভাবে দেওয়া নেই, বইয়ে আছে অন্যরকম ভাবে, বুঝে নিতে হবে। কিন্তু আমি তোমাদেরকে মানে একদম ছাড়িয়ে দিচ্ছি, দি প্লেটের সামনে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে গিলতে হবে। অ্যাডজেক্টিভস আর অলওয়েজ ফলোড বাই অ্যান ইনফিনিটিভ। অ্যান ইনফিনিটিভ মানে টু ইনফিনিটিভ, এরকম লিখে দিলাম। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে এর পাশে আমাকে যদি কিছু আসে ইনফিনিটিভ বসাতে হয়, টু ইনফিনিটিভ বসাবো, বিয়ার ইনফিনিটিভ হবে না। যেমন আই এম হ্যাপি, হেল্পিং ইউ, এটা দেবে। এবার তুমি কি দেখবে, তুমি দেখবে এটা এসছে কি জিরান্ড দিয়েছে, কিন্তু আগে কি আছে দেখো, আই এম হ্যাপি, আমি খুশি, হ্যাপিটা কি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ কাকে ফলো করবে, টু প্লাস ভিয়ন কে, তাই হেল্পিংটাকে কি করতে হবে, টু হেল্প, আই এম হ্যাপি টু হেল্প ইউ। বুঝতে পারলে, এরকম ব্যাপার। 7 নম্বর স্ট্রাকচারে যাচ্ছি, কারো অসুবিধা হলে বলো, আশা করি কারোর প্রবলেম নয়। এগুলো লাস্ট, ইনফিনিটিভ শেষ হয়ে যাচ্ছে, কি পার্টিসিপেলে ঢুকবো, ভার্ব পরের দিন ভার্ব শেষ হয়ে যাবে, ভার্ব চ্যাপ্টার পরের দিন কমপ্লিট। বলছে টু কোয়ালিফাই নাউন্স, কত নম্বর হবে গো, 7 নম্বর। টু কোয়ালিফাই নাউন্স, নাউনকে কোয়ালিফাই করতে টু ইনফিনিটিভ ব্যবহার হয়। ঠিক আছে, টু কোয়ালিফাই নাউন্স, টু ইনফিনিটিভ, টু প্লাস ভিয়ন লিখছি, টু প্লাস ভিয়ন ইজ ইউজড। যেমন দেখো, হি হ্যাজ সাম নিউজ, some news for breaking, এক মিনিট আন্দাজ করছি, he has some news for breaking। দেখো তাহলে কি বলছে, টু কোয়ালিফাই নাউন, নাউনকে কোয়ালিফাই করতে টু প্লাস টু ইনফিনিটিভ ব্যবহৃত হয়, যেটাকে টু প্লাস ভিয়ন আমরা বলি। তার কিছু নিউজ রয়েছে, নিউজটাকে সে কি করবে, তো এই নিউজের ব্যাপারে বলছে, নিউজটাকে কোয়ালিফাই করছে, এটা নাউন, এই নাউনটাকে কোয়ালিফাই করছে, অর্থাৎ নাউনের ব্যাপারে বলবে। তো এখানে আমি কি করব, এখানে ফর ব্রেকিং না করে আমি লিখবো টু ব্রেক, হি হ্যাজ সাম নিউজ টু ব্রেক, কিছু নিউজ আছে দেওয়ার জন্য, হলো এরকম ব্যাপার। আই হ্যাভ নো হাউস ফর লিভিং, এটা না করে বেস্ট হবে, যেটা করতে হবে আমাদের, ফর লিভিংটাকে বাদ দিয়ে টু লিভ। কেন, দেখো হাউসটা নাউন, হাউসটা কি করব, বাস করব, এই হাউসের ব্যাপারে বলছে, নাউনকে কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা, সো আমাকে ইউজ করতে হবে টু ইনফিনিটিভ, টু লিভ করে দিলাম, ফর লিভিংটা কেটে। এই হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ কমপ্লিট হলো, কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। ইনফিনিটিভ কমপ্লিট হলো, এবার আমরা পার্টিসিপেল করব। কজন ক্লাস করছে, ওকে, চলো পার্টিসিপেল শুরু করে দিই, সময় নষ্ট না করে, তাহলে পরের দিন চ্যাপ্টার শেষ করব, নতুন টাইম থাকলে নতুন ধরে নেব। হেডিং করছি পার্টিসিপেল। পার্টিসিপেলকে আমরা দেখেছি, ভাগ করেছি, তোমরা আশা করি খাতায় তুলেছো, আমি আরেকবার এখানে করে দিচ্ছি। পার্টিসিপেলকে আমরা 3 ভাগে ভাগ করেছি, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। খুব সুন্দর একটা জায়গা, আমাদেরকে ধীরে ধীরে জিনিস বুঝতে হবে, এখান থেকে কোয়েশ্চেন আসে কিন্তু আমরা ধরতে পারি না।
যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার সাথে যুক্ত রয়েছে, তারা আমার এই পড়ানোর সময় বুঝতে পারবে যে এই জায়গা থেকে তো এই কোয়েশ্চেনটা এরকম ভাবে দিত, আমি তো আন্দাজে পড়তাম বা মুখস্থ করেছিলাম, তো এই লজিকটা কি এরকম ছিল, এতদিন তো জানতাম না, জানলে তো ভালোই হতো, এরকম ফিলিংস আসবে। তো দেখো, আমরা প্রথমে পড়ব এই জায়গাটা, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেরি না করে চলো হেডিং করে নিই, প্রেজেন্ট পার্টিসিপল। কি হলো? প্রেজেন্ট পার্টিসিপল, দেখো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে V1 প্লাস আইএনজি কে বলা হয়। V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি তো জিরান্ডও ছিল, হ্যাঁ জিরান্ড ছিল ঠিকই, কিন্তু ও কিসের কাজ করেছিল জিরান্ড? ওটা নাউনের কাজ করেছে, এই কিন্তু নাউনের কাজ করবে না, এটাই পার্থক্য। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে V1 প্লাস আইএনজি, কিসের কাজ করবে হ্যাঁ বলছি। তো এই প্রেজেন্ট পার্টিসিপল দু রকম কাজ করবে, একটা হচ্ছে মেন ভার্বের, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের। এই V1 প্লাস আইএনজি যদি তোমার নাউনের কাজ করতো তখন তাকে আমরা বলতাম কি জিরান্ড। তো এখানে নাউনের কাজ এখানে ব্যাপার থাকবে না। তো চলো আমরা এবার দেখি, স্ট্রাকচার লিখি। 1 নম্বর পয়েন্ট, সাবজেক্ট প্লাস বি ভার্ব, কোনগুলো আমরা প্রত্যেকেই জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। তারপরে এই যে V1 প্লাস আইএনজিটা আসবে, যদি আসে এরকম এরকম স্ট্রাকচারে V1 প্লাস আইএনজিটা যদি আসে, তাহলে এ মেন ভার্বের কাজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। আবার অ্যাডজেক্টিভ আবার দু রকম হয়, অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ। প্রেডিকেটিভ আমরা পড়েছি আগে। তো দেখো এবার কি ব্যাপারগুলো, উদাহরণ দিয়ে বলি। ধরো বললাম রাম ইজ রিডিং এ নোভেল, আমি একটা উপন্যাস পড়ছে। আর বললাম দ্য কোয়েশ্চেন ইজ কনফিউজিং। দেখো তাহলে আবার বলছি, V1 প্লাস আইএনজি কিসের কাজ করতে পারে? প্রেজেন্ট পার্টিসিপল। তখন সে কিসের কিসের কাজ করে? মেন ভার্বের আর অ্যাডজেক্টিভের। তাহলে এখানে দেখো রাম ইজ রিডিং এ নোভেল, রাম একটা নোভেল পড়ছে, তাহলে এখানে মেন ভার্ব কে? পড়াটা মেন ভার্ব, মেন ভার্বের কাজ করছে। এই দেখো V1 প্লাস আইএনজি মেন ভার্বের কাজ করছে, হলো প্রেজেন্ট পার্টিসিপল মেন ভার্বের কাজ করছে। ঠিক সেরকম করে দ্য কোয়েশ্চেন ইজ কনফিউজিং, কোয়েশ্চেনটা হচ্ছে কনফিউজিং, তাহলে এখানে দেখো মেন ভার্ব হচ্ছে এইটা, কনফিউজিংটা মেন ভার্ব নয়, কনফিউজিংটা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন মানে কি? দা কোয়েশ্চেন হচ্ছে নাউন, কোয়েশ্চেনটা কেমন কোয়েশ্চেন? কনফিউজিং, অর্থাৎ অবস্থা বোঝাচ্ছে কোয়েশ্চেনের, কোয়েশ্চেনের কন্ডিশন বোঝাচ্ছে। আর নাউনের ব্যাপারে বললে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তাহলে দেখো V1 প্লাস আইএনজি এখানে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। মেন ভার্বেরও করতে পারে, আবার অ্যাডজেক্টিভেরও করতে পারে, ঠিক আছে? তো V1 প্লাস আইএনজি যদি কখনো নাউনের করে, সেই নাউনের কাজ করলে সে কিন্তু জিরান্ড হয়ে যাবে, তখন আর প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারবে না। তাই V1 প্লাস আইএনজি যদি কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে আমরা বলবো কি? প্রেজেন্ট পার্টিসিপল। তো যে দুটো স্ট্রাকচার লিখেছিলাম এটাই বলে দিলাম। এবার এই অ্যাডজেক্টিভটা কি অ্যাডজেক্টিভ? আমরা প্রত্যেককেই জানি যে নাউনের আগে, অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে পড়েছি, নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ এলে তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু নাউনের আগে আসেনি, এখানে কোনো নাউন টাউন নেই, আগে আসেনি, তাহলে এর নাম হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, তাই না? এই হচ্ছে ব্যাপার। এবার দেখো একটা স্যার জিনিস আমরা স্যার ওইটা একবার বলুন।
স্যার এটাকে বলুন না, এই যে যেটা বললেন অ্যাডজেক্টিভ প্রেডিকেটিভ, এটাকে একবার বলুন না। আর এটা তো ক্লাস হয়ে গেছে অ্যাডজেক্টিভে, তাহলে বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। অ্যাডজেক্টিভ যদি কোনো নাউনের আগে বসে, হ্যাঁ কোনো নাউনের আগে বসে, তাহলে সেই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যদি কোনো নাউনের আগে না বসে তাহলে তার নাম প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই হচ্ছে ব্যাপার। এখানে কনফিউজিং অ্যাডজেক্টিভটা কোনো নাউনের আগে বসেছে, ঠিক আগে হতে হবে, নাউনের ঠিক আগে বসেছে কি, দেখো এখানে কোনো কনফিউজিং আগে নাউন আছে, যেমন গুড বয়, গুড বয়, বয় হচ্ছে নাউন, এর আগে অ্যাডজেক্টিভ বসেছে গুড, তাহলে এই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ। কিন্তু ওখানে কিন্তু ধরো বললাম হি ইজ গুড, সে হয় ভালো, তাহলে এটাও তো অ্যাডজেক্টিভ, তার গুণ বোঝাচ্ছে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেই, তাহলে এর নাম হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। করেছি ডিটেলে ক্লাস, ওগুলো সব লিখো খাতায় তোলো, এই সুযোগ। নেক্সট, দেখো কিছু এরর কারেকশন বা দেয়, তো এটা আমি পয়েন্ট করে লেখাচ্ছি, এটা এখন 2 পয়েন্ট করে লিখে কিরকম, V1 প্লাস আইএনজি এরা যখন কোনো নাউনের আগে বসে এবং নাউনকে বর্ণনা করে, তখন এটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। এটা বললাম। তাহলে কিছু জিনিস রয়েছে, যেমন মানে এই রিলেটেড ভুল দেয়, একটা ডাইনিং টেবিল, আমরা বলি দেখবা ডাইনিং টেবিল, কিন্তু ডাইনিং টেবিল বলা যাবে না। ডাইনিং টেবিল মানে কি, যেখানে রান্না হচ্ছে আর কি, বা করা হয়, কোনো কাজ করা হচ্ছে আর কি, তো এখানে ডাইনিং টেবিল বলা হবে না, এটাকে বলা হবে ডাইনিং টেবিল, কিন্তু আমরা ডাইনিং বলি, ঠিক আছে, এ ডাইনিং টেবিল। তারপরে ধরো কখন কখন, মানে আমি বলতে চাইছি যে V1 প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু কখন কখন সেটা আমরা দেখবো। এই ডাইনিং টেবিল, দেখো ডাইনিং কি কাজটা কি চলছে, হ্যাঁ এখানে আরো ইজি করি ব্যাপারটা। ধরো বললাম একটা কাজের দিন ইংলিশ কি, একটা কাজের দিন ইংলিশ হচ্ছে এ ওয়ার্কিং ডে। তাহলে এবার বলো দিনটা কি কোনো কাজ করছে, এই যে ওয়ার্কিং ডে, ডেটা তো নাউন, এখানে আমরা আইএনজি লাগিয়ে দিয়েছি, দিয়ে অ্যাডজেক্টিভটাকে বর্ণনা করছি, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে পাশের নাউনটার ব্যাপারে বলা। তাহলে এবার আমাকে বলো এই ওয়ার্কিং কাজটা কি দিন করছে, ওয়ার্কিং ডে মানে কি এটা কাজের দিন, কাজ তো কোনো অন্য কোনো নাউন প্রোনাউন কেউ করছে, তাই না? তো ওয়ার্কিং ডে, এই দিনটা কি কাজটা করছে কি, করছে না। যেমন গুড বয়, এখানে বয়টা নাউন, গুড ভালোকে, এই বয়টা ভালো, তো এর ব্যাপারে বলছি, তো ঠিক আছে। কিন্তু এখানে ওয়ার্কিং এই কাজটা কি এই দিনটা করছে কি করছে না, তাহলে এখানে ওয়ার্কিং ডে বলতে আমি পারবো না, এখানে বলবো এ ওয়ার্ক ডে, কিন্তু আমরা বলি না, কিন্তু গ্রামাটিক্যালি দিলে কেটে এটা করবা, ঠিক আছে। ঠিক সেরকম ডাইনিং টেবিল, টেবিলটা ডাইনিং নয়, ডাইনিং কেউ করছে আর কি, কেউ কোনো একটা অন্য একটা নাউন, তো এই জন্য এখানে ডাইনিং টেবিল বলতে হবে, মানে যেখানে খাওয়া হয়, যেখানে ডাইনটা করা হয়, সেটাকে বলবো ডাইনিং টেবিল। যে দিনটা কাজের সেটাকে বলবো ওয়ার্ক ডে, এরকম আর কি। যেমন দেখো শপিং মলে লেখা থাকে এ চেঞ্জিং রুম, আমরা বলিও, কিন্তু গ্রামারে দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে গ্রামাটিক্যালি, ঠিক আছে। চেঞ্জিং রুম, তো বলো রুমটা কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা কে করছে, চেঞ্জটা আমরা করছি, রুম চেঞ্জ করছে না, রুম চেঞ্জ করছে করছে না, তাহলে চেঞ্জিং রুম বলা যাবে না, এটাকে বলতে হবে চেঞ্জ রুম, যেখানে চেঞ্জ করা হয় তাকে বলবো চেঞ্জ রুম, এরকম আর কি। তারপর দেখো যেগুলো এসেছিল পরীক্ষায় সেগুলোই বলছি। ড্রেসিং, ড্রেসিং টেবিল, হ্যাঁ এই ড্রেসিং টেবিল, তো বলো ড্রেসিং, এই যে ড্রেসিং, ড্রেস পরার কাজটা, বা ড্রেস পরা বলতে এখানে আমরা মেকআপ আর কি, সাজুগুজু করছে আর কি, তো এই কাজটা কে করছে, টেবিল করছে কি, টেবিল করছে না, তো যেখানে করা হচ্ছে তো ড্রেসিং না বলে ড্রেস টেবিল। পরীক্ষায় থাকলে আমরা এভাবে বলবো, হয়তো বলছি মানে বাড়িতে বলতে গেলে কেমন লাগবে, ঠিক ঠিকই, বাট পরীক্ষায় এলে কিন্তু এগুলো করো। তারপর দেখো পাসিং মার্কস, পাসিং মার্কস এটা আসে, খুব আসে।
পাসিং মার্কস, মার্কসটা কি পাস করছে, মার্কস পাস করছে না, অন্য কেউ পাস করবে বা পাস করছে, তো এটা হবে পাস মার্ক, যে মার্কে পাস করা যায় তাকে বলবো পাস মার্কস। তারপর এ ওয়াশিং মেশিন, বলো তো এটা ঠিক না ভুল? যেভাবে লজিক বলছিলাম সেভাবে দেখবা। ঠিকই আছে, এটা ঠিক। গুড, গুড, ঠিক, এটা ঠিক মেশিনে ওয়াশ আছে করছে। একদম। এখানে ওয়াশিং মেশিন, ওয়াশটা কি করছে, মেশিনটা করছে, তার মানে এটা ঠিক আছে। আর এটা বলো, এ উইপিং চাইল্ড, কান্নাকাটি করা, এ ঠিক উইপিং আছে। চাইল্ড, ঠিক আছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে চাইল্ডটা উইপ করছে, কাঁদছে, ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। তো এইখানটা আমাদেরকে বুঝতে হবে, আমরা কিন্তু মানে মানানসই করতে গেলে হবে না, গ্রামারের নিয়মে যেতে হবে, কেন হলো না হলো মাথা থেকে বাদ দাও, গ্রামারের নিয়মে যেতে হবে। এবার দেখো কত কনসেন্ট্রেশন, 2 দিয়েছিলাম না, 3, এবার 3 হবে, আলাদা স্লাইড করে গ্যাঞ্জাম লাগবে। 3 নম্বরে আমি কি বলছি এবার শোনো। 3 নম্বরে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি, আমি V4 না লিখে এখানে খুঁটি মানে ডিটেলে লিখছি আর কি, V4 ও বলা যাবে, কোনো অসুবিধা নেই। অবজেক্ট, এই তিনটে একসাথে বক্স করলাম, এদের পর ভার্ব, মানে স্ট্রাকচারটা ফলো করতে হবে। অর্থাৎ এই যে তিনটে এলো, মানে এই যে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস তার পাশেই প্রেজেন্ট পার্টিসিপলের যে অবজেক্টটা এলো, ঠিক আছে, ভার্বটা যে তারপরে ভার্ব আসবে, তো ভার্ব হয় অলওয়েজ কি অনুযায়ী, সাবজেক্ট অনুসারে, তো এই সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্বটা দিতে হবে। যেমন দেখো, ধরো বললাম শি ইজ প্লেইং ক্রিকেট, মেয়েটি ক্রিকেট খেলছে, বেশ, শি ইজ প্লেইং ক্রিকেট, কোনো ভুল নেই এখানে, এটা মেন ভার্ব, এটা হেল্পিং ভার্ব, কন্টিনিউয়াস টেন্স গঠনের জন্য হেল্পিং ভার্ব হলো। কিন্তু যদি আমি এরকম বলি, যে শি প্লেইং ক্রিকেট, এগুলো অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার, পেপারে থাকে বেশি, হ্যাজ মেনি প্রবলেমস ইন হার লাইফ, এটাও কিন্তু ঠিক বাক্য, ঠিক আছে। পরীক্ষায় কোথায় প্রবলেমটা হবে শোনো। এবার দেখো শি প্লেইং ক্রিকেট, মানে এখানে বলতে চাইছে যেই মেয়েটা খেলা করছে, ক্রিকেট খেলছে, এই প্লেইং ক্রিকেট, এই যে দেখো V1 প্লাস আইএনজি, এই দেখো কি খেলছে, অবজেক্ট, তো যেই মেয়েটা খেলছে সেই মেয়েটার জীবনে অনেক প্রবলেম আছে, তাহলে এই যে হ্যাজটা বসিয়েছি ক্রিকেটের জন্য নয়, হ্যাজটা বসাচ্ছি কার জন্য, এই সাবজেক্টের জন্য, শি এর জন্য, এই সাবজেক্টের জন্য, ঠিক আছে। শি প্লেইং ক্রিকেট, মানে যে ক্রিকেট খেলছে যে মেয়েটি, হ্যাজ মেনি প্রবলেমস ইন লাইফ, তার জীবনে অনেক সমস্যা রয়েছে। তো তোমাকে কি করবে পরীক্ষায়, আমি উত্তরটা লিখেই দিলাম, পরীক্ষায় তোমাকে কি করবে বলতো, পরীক্ষায় এখানে হ্যাভ দিয়ে দিতে পারে বা আদার্স কিছু দিয়ে দিতে পারে, এখানে দেখা গেলো কোনো কিছু একটা প্লুরাল আছে, এখানে হ্যাভ দিয়ে দিল, কিন্তু সাবজেক্ট অনুযায়ী ভার্ব দিতে হবে, এরকম ব্যাপার। তাহলে এই একটা গেল, বেশ। এই জিনিসটা কখন হয় জানো তো, যখন এখানে এই যে সাবজেক্টটা যেটা রয়েছে এ অন্য কারে লিখে দাও, ডুয়ার হয়, ডুয়ার, নিজেই তো খেলছে না, এই সরি, নিজেই তো তার প্রবলেম রয়েছে, শি হ্যাজ মেনি প্রবলেমস ইন লাইফ, তাহলে এখানে শি এই হচ্ছে সমস্যা আর জড়িয়ে রয়েছে, তো এই হচ্ছে ডুয়ার, এই একটা, তাই এখানে V4 দাঁড়াও, উদাহরণ আরেকটা লিখি, তাহলে ওই কনসেপ্টটা বলতে পারবো। এবার দেখো দা ওয়াচ, এখানে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ওয়াচ নয় ম্যাচ, তাড়াহুড়ো করে হবে না, দ্য ম্যাচ played between India
and Bangladesh were won by India. পরীক্ষায় আসবে এরকম ঘুরিয়ে দেবে হয়তো ইয়েগুলো টিমের নাম। দেখো ভালো করে শোনো, দ্য ম্যাচ প্লেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ওয়ার ওন বাই ইন্ডিয়া, এটা বলতে চাইছি। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যে দেখো ম্যাচ, আচ্ছা এই যে প্লেড এটা রয়েছে, প্লেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, এইখান থেকে এই অস্ট্রেলিয়া বলছি ইন্ডিয়ান বাংলাদেশ, এইখান থেকে এইখানটা পুরোটা এই কালির পুরোটা কিন্তু তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি এই ম্যাচের ব্যাপারে বলছে, ম্যাচ কি এই ম্যাচটা হচ্ছে সাবজেক্ট, আর ম্যাচটা কি ম্যাচটা হচ্ছে নাউন, নাউনের ব্যাপারে বলছে কি ম্যাচটার ব্যাপারে বলছে, ম্যাচটা কি যে খেলা হয়েছিল যে ম্যাচটা ভারতের সাথে বাংলাদেশের, সেটা জিতেছিল ভারত, ঠিক আছে। তো এই গোটাটাই হচ্ছে সাবজেক্টে কাজ করছে এটা। এখানে প্লে, আমার বক্তব্য হচ্ছে এখানে প্লেইং কেন হলো না, ঠিক আছে, এখানে আইএনজি লাগিয়ে কেন আমি অ্যাডজেক্টিভটা বানালাম না। অর্থাৎ এখানে বক্তব্যটা ভালো করে শোনো, এই যে অ্যাডজেক্টিভ যেটা হয় না ভার্বের সাথে আইএনজি, মানে V4 অ্যাডজেক্টিভের কাজ করে, আবার V3 ও অ্যাডজেক্টিভের কাজ করে, ভালো করে শুনবে। V4 যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপেল, এখানে পাস্টটাকেও কম্পেয়ার করছি, ঠিক আছে এখানে। আর যদি V3 কাজ করে তাহলে হবে পাস্ট পার্টিসিপেল, মানে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভে কাজ করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কখন আমি প্রেজেন্ট মানে V4 লিখবো আর কখন V3 লিখবো। আগেরটায় V4 লিখলেন, এটা V3 লিখলেন। শোনো, যখন সাবজেক্ট যখন তোমার কি বলে নন ডুয়ার হবে, সাবজেক্ট যখন নন ডুয়ার হবে তখন V3 লিখবো, হলো। তাই দেখো এখানে ম্যাচ এটা সাবজেক্ট, আর ম্যাচ কি ম্যাচ হচ্ছে নন ডুয়ার, ম্যাচ নিজে নিজে জেতা হয় না, তাহলে আমি এখানে কি লিখলাম প্লেইড লিখলাম। আর এই ক্ষেত্রে কি দেখো, এই ক্ষেত্রে সাবজেক্ট কি ছিল ডুয়ার, ডুয়ার ছিল, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এই দুটোর মধ্যে কনফিউশন ফেলে দিবে তোমাদের জন্য, লিখে দিচ্ছি সাবজেক্ট ডুয়ার হলে V4 অ্যাডজেক্টিভ হবে, এটা মাথায় রাখবা। চলো এবার উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার করি, দুটো উদাহরণ দেবো, ক্লাস শেষ হবে এবং প্রেজেন্ট পার্টিসিপেলও শেষ হবে পরের দিন। পাস্ট কি ও আছে তো স্যার? হ্যাঁ 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 ভুলে গেছি, দাঁড়াও, ঠিক বলেছো ঠিক বলেছো, হ্যাঁ ঠিক বলেছো। আর এখানে একটা ভুল দেওয়া হয়েছে, ভুলটা কি দেওয়া হয়েছে আমি অন্য জায়গায় চলে যাচ্ছিলাম, ঠিক ধরে দিয়েছো, থ্যাংক ইউ। এই যে এখানে ম্যাচ, ম্যাচটা কি এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, কারণ গোটাটাই এই বাংলাদেশ পর্যন্ত কি অ্যাডজেক্টিভ, তাহলে গোটাটাই অ্যাডজেক্টিভ, তাহলে সাবজেক্টের জন্য ভার্ব হয়, ম্যাচের জন্য ভার্ব কি হবে একটাই ম্যাচ, তাই ওয়্যার হবে না, কি হবে ওয়াজ হবে। পরীক্ষা কিন্তু তাড়াহুড়ো করে এই ভুলটাও দিয়ে দিবে, আমরা ওই দিকে নজর রাখবো আর দেখা যাবে এই দিকেও একটা ভুল আছে, এই জিনিসটা মাথায় রাখবা। চলো আর দুটো উদাহরণ দিই, যেটা ক্লিয়ার করে দেবো। ধরো বললাম রাধা রিডিং আ বুক is a very dangerous girl. Dangerous girl. তাহলে দেখো আমি কিন্তু ভুল টুল দিচ্ছি না, আমি তোমাদের বোঝাচ্ছি সঠিকটাই। এখানে বলতে চাইছে বই পড়ছে রাধা, ও হচ্ছে খুব যে রাধা মানে বই পড়ছে সেই রাধাটা হচ্ছে কি একবার ডেঞ্জারাস গার্ল এখানে। হ্যাঁ, তো এখানে দেখো রাধা বাক্যের সাবজেক্ট, এ কি রাধা নিজেই বই পড়ছে এবং রাধা এটা হচ্ছে কি এটা হচ্ছে নিজেই ডেঞ্জারাস, তো এটা ডুয়ার। তাহলে এই যে রাধা বই পড়ছে, এই যে এইটা, এটা কি রাধার ব্যাপারে বলছে, এই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার সাবজেক্ট যেহেতু, আচ্ছা ভার্বটা দেখে নাও, রাধার জন্য ইজ বসেছে ঠিকই আছে, তাহলে এবার সাবজেক্ট যেহেতু ডুয়ার, তাই এখানে অ্যাডজেক্টিভ হিসাবে যে ব্যবহার করা হয়েছে সে হচ্ছে V4 কে, তার মানে বাক্যটা ঠিক আছে। এবার দেখো V3 একটা উদাহরণ দেখি,
ধরো বললাম দ্য হাউস, এখানে শূন্যস্থান দেবো আমি তোমাদের জন্য, by us was built by Akbar. Option buying আর bought, মানে V4 আর V3 কোনটা হবে এখানে বলো? স্যার বট হবে। bought হবে। তার কারণ হচ্ছে ঠিক আছে, তার কারণ হচ্ছে এই যে তুমি প্রথমে দেখবে হাউসটা নন ডোয়ার। হাউস হচ্ছে নন ডোয়ার, আর নন ডোয়ার হলেই আমাকে লাগাতে হবে V3, তাই bought হবে সঠিক আনসার। The house bought by us GST was built by Akbar। মানে আমি এই যে এই লাস্টে তিনটে স্লাইডে দেখালাম প্রেজেন্ট পার্টিসিপেল ভার্সেস পাস্ট পার্টিসিপেলের ব্যাপারটা কোথায় প্রবলেমটা হয়, ঠিক আছে? আলাদা করে আমরা পরের দিন পাস্ট পার্টিসিপেল পড়বো। এর মানেটা কি হচ্ছে স্যার? মানেটা বলুন না, যে এটা মানেটা দ্য হাউস বট বাই আস ওয়াজ বিল্ট দ্য বাই হাউস বাংলা বট বাই আস, হ্যাঁ, যে বাড়িটা আমার দ্বারা কেনা হয়েছিল ওয়াজ বিল্ট বাই আকবর, সেই বাড়িটা আকবর বানিয়েছিলেন। আমরা যে বাড়িটা কিনেছি সেই বাড়িটা আকবর বানিয়েছিলেন, এটা আর কি, আকবরের আমলে। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। বলছি সিইং হিম, এই যে সিইং শব্দটা কি জিরান্ড? এই রিলেটেড কোয়েশ্চেন কি, দাঁড়াও নাহলে ইয়ে করে আগে, দাঁড়াও 1 মিনিট, আগে রেকর্ডিং অফ করে।